দিনকাল কি বাবা, আমি মাসি বাড়িতে চাই চাই খাইছি এতদিন। লেখাপড়া করলে কি করা যাবে বলো তো? চাকরি করা যাবে। আমার সমাজে যেন এই প্রতিবন্ধী বাচ্চারা যেন অবহেলিত না হয়, কারো কাছে বোঝা হয়ে যেন না যায় বাবা মার কাছে। যাচ্ছি তাদের নিয়ে যেন বাবা মা টেনশন না করে যে আমার দুইটা ছেলে অসুস্থ। শুধু দর্শক মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমিও বলতে চাই, আমাদের এই আপন জনার পক্ষ থেকে নতুন একটি অনুষ্ঠান, যেখানে শুরু হবে এই সমাজের উপেক্ষিত মানুষগুলোকে নিয়ে, যারা কথা বলতে এতদিন পারেনি, তাদেরকে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আসলে আমরা প্রতিনিয়তই স্বপ্ন দেখি, প্রতিনিয়তই কিন্তু আমরা প্রতিজ্ঞা করি। আস্তে আস্তে সময় চলে যায়, আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। আমরা এই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। আমরা এই সমাজে যারা উপেক্ষিত মানুষ আছে তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই। সেই লক্ষ্যে আজকে আমি হাজির হয়েছি হযরতপুরের উত্তর বালুরচরে, যেখানে একটি সংস্থা তৈরি হয়েছে, কেরানীগঞ্জ প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থা। এখানে মানব কল্যাণ সংস্থার সভাপতি শাহিন আলম ভাই এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনির ভাই, তাদের সাথে কথা বলে তা জানার চেষ্টা করব তাদের স্বপ্নের কথা, তাদের স্বপ্ন পূরণের কথা। শুধু দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে আমরা তাদের সাথে কথা বলি। আজকে পুরো অনুষ্ঠান জুড়েই আমি আছি, আতিকুজ্জামান পিন্টু, এবং আমাদের সাথে আছেন কেরানীগঞ্জ প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থা। আমি যদি একটু কথা বলি শাহিন ভাইয়ের সাথে। শাহিন ভাই, এই সংস্থাটা আপনি কেন এবং কতদিন ধরে শুরু হয়েছে, যদি একটু তথ্য উপত্যটা দিতেন ভালো হতো। কেরানীগঞ্জ প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থা স্থাপিত 2020 আজ 4 বছর অতিবাহিত। আমরা কেরানীগঞ্জ প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমি যেটা বলতে চাচ্ছি, যে জনগোষ্ঠী আছে আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠী, তারা সমাজের অনেক কিছু থেকে বঞ্চিত, কিন্তু আমাদের এই সংস্থা একমাত্রই আমরা প্রতিবন্ধীদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য বা তাদের ভাগ্য নির্ধারণের জন্য, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্যই আমাদের এই সংস্থার উদ্দেশ্য মূল লক্ষ্য। আমাদের সংস্থার অভিভাবক হলেন আলহাজ আমানুল্লাহ আমান। আমাদেরকে 2020 থেকেই আলহাজ আমানুল্লাহ আমান করোনাকালীন সময় থেকেই বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছেন করোনাকালীন সময়। তারপর প্রত্যেক ঈদে আমানুল্লাহ আমান ঈদ উপহার প্রতিবন্ধীদের জন্য ঈদের 15 দিন আগে পাঠিয়ে দেয় এবং ঈদের শুভেচ্ছা বার্তাগুলো পৌঁছায় দেয় প্রতিবন্ধীদের। এটাই হলো আমানুল্লাহ আমানের সবচেয়ে বড় গুণ, যে যিনি আমাদের খোঁজখবর দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধীদের খোঁজখবর নেন, যোগ জিজ্ঞাসা করেন। তারপরে বিভিন্ন অনুষ্ঠান হইলে আমাদের ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন প্রতিবন্ধী সমিতি সদস্যদের সাথে ভিডিও কলে কথা দেন, তাদেরকে আশ্বাস করছেন যে ইনশাল্লাহ তাদেরকে ভালো কিছু হবে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে, যে প্রতিবন্ধী যে অবহেলিত না থাকে, তারা সমাজের বোঝাই না থাকে, তারাও মানুষ, আমরাও মানুষ। কারণ আমরা প্রত্যেকেই প্রতিবন্ধীদেরকে নিয়ে সুন্দর একটি গঠন করতে যাচ্ছি, যে কেরানীগঞ্জের সর্বস্তর প্রতিবন্ধীদেরকে নিয়ে। ইতিমধ্যে আমাদের প্রতিবন্ধী জরিপ ইনশাল্লাহ চালু হয়ে গেছে। আমরা জানুয়ারির ভিতরেই প্রতিবন্ধী জরিপ কাজগুলো সম্পন্ন করব। আর আমার একটি কথা হলো যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো অনেক বড়, কারণ আমাদের হযরতপুর তথা কেরানীগঞ্জের প্রতিবন্ধী কোনো স্কুল নেই। কারণ প্রতিবন্ধীরা মানুষ, তারা যদি একটি স্কুলে যায় ভর্তি হইতে, হয়তো স্কুলের শিক্ষকরা তাদেরকে ভর্তি নেয় না। ভর্তি না নেওয়ার কারণে এই যে সমাজের যে বোঝা, তারা কিছু শিখতে পারে না, তারা অবহেলিত, তারা বিভিন্ন কিছু থেকেই তারা মানে সরে যাচ্ছে। এই সরে যে না যায়, এর জন্য আমরা তাদের হাত ধরছি, তাদেরকে আমরা আমাদের সংস্থার সদস্য করে নিয়েছি। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাতে চাই যে আমাদের একটি যদি প্রতিবন্ধী স্কুল করে দেওয়া যায়, তাহলে এই সমাজের যে সুবিধা বঞ্চিত মানুষগুলো প্রত্যেকে একটি বুদ্ধি বিকাশ ঘটবে এবং তার বাপ মাদের একটু হইলেও যে স্বস্তি আসবে, যে আমার ছেলেটা যে একটু কিছু বলতে পারে। তো আমি সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের কেরানীগঞ্জ প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থা এটার একটি স্কুলের দরকার প্রয়োজন,
একটি স্কুল করে দিলে আমাদের সংস্থার মাধ্যমে আমাদের যে অবহেলিত প্রতিবন্ধীরা আছে, যে অনেক ভাইরা আছে, যদি আপনাদের যারা সমাজসেবক বা সহৃদয়বান ব্যক্তি, বিদ্যমান ব্যক্তি, প্রত্যেকের কাছে আহ্বান যে আমাদের একার পক্ষে এই সংগঠন পরিচালনা করা সম্ভব না। আপনারা যার যার স্থান থেকে অন্তত আপনারা এগিয়ে আসবেন, আপনাদের কাছে উদাহরণ আহ্বান। আর আমি একটি কথা বলতে চাই, যে সকল প্রতিবন্ধীদের আমরা কাজ করি, আমরা মাঝে মধ্যে তাদেরকে এই ক্লাস করাই খোলা মাঠে আমরা ক্লাস করাই কিছু শেখানোর জন্য। এ জায়গায় আমাদের যে শিক্ষক হিসেবে আসছেন আমাদের রবিকুল ইসলাম, আমাদের মোহাম্মদ হানিফ, নাহিদ আক্তার মাটি, তারাও বিভিন্ন সময় যে প্রতিবন্ধীদেরকে শেখায় যে আমাদের কোনো স্থান নেই, আমাদের কোনো ব্যক্তিগতভাবে কোনো প্রতিবন্ধীদের রাখার জন্য বা থাকার জন্য আমাদের কোনো স্থান নেই। আমরা সরকারের কাছে আবেদন যে আমাদেরকে একটু স্কুল করে দিলে বা আমাদের প্রতিবন্ধীদেরকে সকলকে একত্রে করে আমরা যে একটি পরিবার গঠন করতে পারি, ওইভাবে আমাদেরকে একটু সাহায্য করবেন। সবচেয়ে বড় জিনিস হলো একটা জায়গা তৈরি করা, যেখানে আমরা শিক্ষায় শিক্ষিত হইতে পারবো। আমরা অ্যাওয়ারনেস করার জন্য একটা স্কুল দরকার। কেরানীগঞ্জের মধ্যে কোনো প্রতিবন্ধী স্কুল নাই। তো এ পর্যায়ে আমরা আসলে কথা বলার চেষ্টা করতেছি ইঞ্জিনিয়ার মনির ভাইয়ের সাথে। মনির ভাই, আসলে এই যে উনি কথার মধ্যে চলে আসলো স্কুল করা দরকার, আপনারা এই 4 বছরে আপনার প্রশাসনিক কোনো সাহায্য সহযোগিতা আপনারা পেয়েছেন কিনা, আর পেয়ে থাকলে আপনারা কিভাবে পেয়েছেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে এখন পর্যন্ত আপনারা কিভাবে চলছেন? আমরা বিগত 4 বছরে সরকারি কোনো অনুদান আমাদের সংস্থার মাধ্যমে আমরা পাইনি। আমাদের পৃষ্ঠপোষক এই সংস্থার আমাদের এই কেরানীগঞ্জের মামাটির মানুষের নেতা আলহাজি আমানুল্লাহ আমান, তিনি বিভিন্ন সময় আমাদের প্রতিবন্ধীদেরকে ওনার সাধ্যমতো আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছেন, এবং কিছু আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে যারা কেউ প্রবাসী, কেউ ব্যবসায়ী, তারাও কিছু সহযোগিতা করছেন। তাদের নিয়ে আমরা এই পর্যন্ত আসছি। সরকারি কোনো অনুদান আমরা পাইনি। আমরা বিভিন্ন সময় শুনতে পাচ্ছি, দেখছি বিগত দিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অনুদান এই কেরানীগঞ্জের প্রতিবন্ধীদের জন্য আসছে। সরকার সেটা কিভাবে ব্যবহার করছে সেই আদৌ আমাদের জানা নেই। কিন্তু আমাদের সংস্থার কোনো প্রতিবন্ধী হয়তো এরকম কিছু পাইছে বলে আমি আর জানা নেই। হয়তো 2-4 জনে ভাতা পাচ্ছে, সেটাও একদমই কম, সামান্য। তবে আমাদের এখানে আমাদের যে উদ্দেশ্যটা, এখানে আমরা এই প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থা 2020 সাল থেকে এ পর্যন্ত আমাদের অনেক চড়াই উতরাই পার হয়ে আমরা এই অবস্থানে আসছি। আমরা দেখছি, আমি বিগত আরেকটা অনুষ্ঠানে আর স্কুলে একটা প্রোগ্রাম ছিল মৎস্য উৎসব, সেখানে আমি স্কুল প্রতিষ্ঠানের বা স্কুল প্রতিনিধি ছিল, কেরানীগঞ্জ স্কুল প্রতিনিধি ছিল, তাদের মাধ্যমে আমি ইনফরমেশন দিয়েছি যেন প্রতিটা স্কুলে আমাদের প্রতিবন্ধী ভাই বোন যদি স্কুলে ভর্তি হইতে চায় আপনারা নিয়ে নেবেন। আমার এই কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, ওনাকেও বলছি, স্যার আপনার মাধ্যমে অন্তপক্ষে কেরানীগঞ্জ আপনারা বিভিন্ন ফোরামে যান, কেরানীগঞ্জের প্রতিবন্ধীদেরকে স্কুলে ভর্তি করার জন্য একটা আবেদন আমার আছে, এটা আপনারা জানাই দেবেন যাতে প্রতিবন্ধী আসে। কিন্তু আমার জানা মতে অত্র কেরানীগঞ্জে কোনো প্রতিবন্ধী স্টুডেন্ট স্কুলে নেই। তবে আমরা শিক্ষার জন্য যে জাতির মেরুদণ্ড শিক্ষা হইল জাতির মেরুদণ্ড, তাইলে আমরা প্রতিবন্ধীকে বঞ্চিত করছি শিক্ষা থেকে। আমাদের একটা প্রতিবন্ধী আমরা বোঝা না ভেবে আমরা এটাকে সম্পদ হিসাবে গ্রহণ করছি। আমাদের মানব কল্যাণ সংস্থা প্রতিবন্ধীদের দায়িত্ব নিচ্ছি। আমাদের মানব কল্যাণ সংস্থা থেকে এই প্রতিবন্ধীকে আমাদের যথেষ্ট সাধ্য চেষ্টা আমরা সহযোগিতা করব, এবং আমরা সরকারের মাধ্যমে আমরা কিছু সহযোগিতা চাই, যেটা এই সমাজে বঞ্চিত প্রতিবন্ধী সমাজে বোঝা না হয় সে যেন সম্পদে পরিণত হয়। কারণ সেও আমাদের একটা মানব সম্পদ। এই মানব সম্পদের কামড়ে সে প্রতিবন্ধী হতে পারে, কারণ একসময় এই প্রতিবন্ধীর গার্জিয়ান অভিভাবক নাও থাকতে পারে।
এই প্রতিবন্ধীদের দায়ভার কে নিবে? ভাই বিয়ে করবে, বোন চলে যাবে, কিন্তু এই দায়ভারটা কেরানীগঞ্জ মডেল উপজেলা প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থা আমরা দায়ভারটা নিচ্ছি। এটার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, প্রতিবন্ধীরা হলো আমাদের সম্পদ। এইভাবেই আসলে আমরা কাজ করতে পারবো এবং মানব কল্যাণ সংস্থা এই কাজই করছে দীর্ঘ 4 বছর ধরে, আমি যদি ভুল না বলে থাকি। আমরা আসলে সংস্থার লোকের সাথে কথা বললাম। আমরা এই প্রতিবন্ধী যারা আছে এখানে প্রায় আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকাটার মধ্যে, এখানে প্রায় আমি যে খবর নিয়েছি প্রায় 180 থেকে 200 জন প্রতিবন্ধী এই হজরতপুরে আছে। বাকি যারা আছে এই সংস্থাতে তারা কিন্তু কেরানীগঞ্জের মধ্যের মানুষ, কেরানীগঞ্জের ভেতরের মানুষ। আসলে আমরা এই অনুষ্ঠানের মধ্যে যারা অভিভাবক হিসাবে আছে তাদের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব তারা আসলে কিভাবে কি কাজ করছে। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার ছেলেরে আমি এখন পর্যন্ত কোনো সহযোগিতা আমি পাইনি, একমাত্র অনেক সরকারভাবে একটা বাতার কি করে দিছে এটাই আমি পাইছি। আর কিছু আমার ছেলের প্রবলেম কথা বলতে পারে না, কথা বলতে পারে না, এমনি হাঁটা চলা সব দিকতে আছে, একটু কানের সমস্যা আছে, এইটি আর কিছু সমস্যা নেই। বাবা তোমার নাম কি? সাকিব। শাকিল, তুমি কি করো? কাজ করছি। হ্যাঁ, কাজ করো? হ্যাঁ। লেখাপড়া করো না? না। কেন? লেখাপড়া করা লাগবে না বাবা, বলো। হ্যাঁ, আচ্ছা, লেখাপড়া করলে কি করা যাবে বলো তো? চাকরি করা যাবে। তাইলে লেখাপড়া কাজ সাইডে দিতে হইব, কি করতে হইব? হ্যাঁ, কাজ করতে হইব। আর কি করতে হবে? লেখাপড়া করতে হবে। স্কুলে ভর্তি হইবে? হ্যাঁ। আচ্ছা, বাচ্চা তোমার বাসায় কে কে আছে বলো তো? মা আছে, বাবা? মা আছে, বাবা আছে না? আচ্ছা, বাবার কথা শোনো, মার কথা শোনো। মা আসছে তোমার সাথে? হ্যাঁ, তোমার মার সাথে একটু কথা বলি। হ্যাঁ, আচ্ছা। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? একজনই? না, আমার 3 ছেলে। 3 ছেলে? ও 3 ছেলে, আমার 2 ছেলে প্রতিবন্ধী। 2 ছেলে? আরেক ছেলে এই যে আচ্ছা আচ্ছা, মেহেদী হাসান। মেহেদী হাসান, ও বড় আর ও ছোট। একে নিয়ে সমাজের কোনো আপনার কি সমস্যা হচ্ছে? যদি কি সমস্যা হচ্ছে আপনার এই যে ওদের নিয়ে, বা আপনার কোনো সমস্যা পড়ছেন কিনা? সমস্যা আছে। কি সমস্যা বলেন তো একটু? সমস্যা আছে, আর্থিক অবস্থা তেমন না। আচ্ছা, তেমন না, মানে 2 ছেলে এই অবস্থা, 2 ছেলে এই অবস্থা। প্রাইমারি স্কুলে ভর্তি করছি, অনেক শিক্ষকরা কিন্তু ভর্তি নেয় কিন্তু অন্য বাচ্চারা যাচ্ছে, হয়তো ওই বাচ্চারা ডরা, বাচ্চারা ভূগোল বসে না, বা বইবার দেয় না, বা খেলাধুলার সাথে নেয় না, মারপিট করে, এই কারণে ওকে স্কুল দিতে পারি না। মানে আর্থিক অবস্থার কারণে মানে অন্য জায়গায় যেই প্রতিবন্ধী স্কুল আছে আমি ওই স্কুলও দিতে পারতাছি না। হযরতপুরে কি প্রতিবন্ধী কোন স্কুল আছে? না, আমার হযরতপুরে প্রতিবন্ধী কোন স্কুল নাই, না স্কুল নাই। তো এই কারণে বলতেছি সরকারের কাছে এটাই যে হযরতপুরের মধ্যে একটা প্রতিবন্ধী স্কুল করুক। আপনার দাবি একটা স্কুল হোক, আপনার বাচ্চা কাচ্চা যেন এই স্কুলে ঠিক মতো লেখাপড়া করতে পারে, তার অধিকার যেন সে ফিরে পায়। হ্যাঁ। আপনার এই যে খারাপ বেরো পারে না, বই বেরো পারে না, আবার আটটা পারে না, কথাও কইর পারে না। ওর বয়স কত? 9 বছর। 9 বছর না? স্কুলে দিছিলেন? না, ও তো কথা বলতে পারে না? হাতেই পারে না, কথাও কইর পারে না, যাইবো কেমনি? আপনি কি করেন? আমি মানুষের বাড়ি চায় খাই। এই যে আমার পোলার নাকি যে প্রতিবন্ধী ভাতার কার্ড আশা করেন না? কাকি কেমন আছেন? ভালোই আছি। ভালোই আছেন। কেমন চলতেছে আপনার দিনকাল? আমার দিনকাল কি বাবা, আমি মাসি বাড়িতে চাইছে খাইছি এতদিন। আচ্ছা, কখনো খাই, কখনো মাসি বাড়িতে খাই মা বাবা। আমার এই যে অসুখ, আমার এই হাত হইতে, পা হইতে, মাজা হইতে, এই যে হইতে, এই যে কি করে কয়ে ফিরে আর এখানে ক্ষয়ে গেছে। আপনার ছেলে পেলে কয়জন? আমার একটা ছেলে। একটা ছেলে কি করে? এই যে পরিজুরি দেয়। শুধু দর্শক মণ্ডলী, আমরা অনেক উপেক্ষিত মানুষ এখানে যারা দেখতেছেন, আপনার এইখানে যারা আছে তারা সবাই কিন্তু অবহেলিত। কেন? তার বাচ্চা প্রতিবন্ধী, সমাজের মধ্যে তাদের কোনো অবস্থান নেই। সেই অবস্থানটা তৈরি করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তারা হলো কেরানীগঞ্জ প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থা, যাদের উত্থানের মাধ্যমে কেরানীগঞ্জের 180 জন মানুষ তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার যুদ্ধ করছে এবং করতেছে। আমরা চাই এই প্রতিবন্ধী যারা আছে
তাদের নিয়ে কথা বলার জন্য। এবং আমরা আসলে সংস্থার লোকের কাছে আবার ফিরে যেতে চাই। আমরা শাহিন আলম ভাইয়ের সাথে জানতে চাই, এই যে আপনারা এই কাজগুলো করছেন, এখন এই যে এই মুহূর্তে যদি আমরা এই এই নতুনভাবে যে দেশ গঠনের একটা প্রয়াস তৈরি হয়েছে, এই প্রয়াসটার মধ্যে আপনি আসলে এই প্রতিবন্ধীদের জন্য এই সরকারের কাছে আপনি কি চাচ্ছেন বলে মনে করছেন? নতুন বাংলাদেশের জন্য নতুন কিছু দেখতে চাই, কারণ বিগত সরকারের আমলে আমরা কোনো কিছুই পাই নাই। কেরানীগঞ্জ প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থা কোনো কিছুই পাই নাই। যে যতটুকু অবদান একমাত্র আমাদের অভিভাবক, যে কেরানীগঞ্জ প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থার পরিচালক আলহাজ আমানুল্লাহ মানি বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এবং খোঁজখবর রাখছেন। আমি নতুন বাংলাদেশ সরকারের কাছে আমার একটি প্রশ্ন, যে সমাজের যে অবহেলিত যে শিশুরা আছে, প্রতিবন্ধীরা আছে, অটিস্টিক, অটিজম, প্রত্যেকটা প্রতিবন্ধী যে অন্তত ভালোভাবে চলতে পারে, তাদের যে ন্যায্য অধিকার, যে মূল অধিকারগুলো তারা ফিরে পায়, হ্যাঁ, এই প্রত্যাশী আমাদের সংস্থা থেকে আমরা সবসময় করি এবং করে থাকি। আমার একটি কথা হলো, আমাদের কেরানীগঞ্জ প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থা আমাদের সদস্য সংখ্যা 386 জন। এই পর্যন্ত আমরা 4 বছরের ভিতরে 4,70,000 টাকার আমরা জিনিস দিচ্ছি, পণ্য সামগ্রী। করোনাকালীন শুরু থেকে সময় শুরু করে আমরা বিভিন্ন ধরনের চাল, ডাউল, তেল, লবণ, আটা, সুজি, এমন কোনো পণ্য নাই আমরা দিই না। আমরা এক বছর যেটা দিই পরের বছর এটা দিই না, আমরা চেঞ্জ করে দিই। আমরা সেলাই মেশিন, বিভিন্ন প্রতিবন্ধী মেয়েদেরকে আমরা সেলাই মেশিন দিই। আমরা আমাদের সংস্থা থেকে আমরা একটা অঙ্গীকার করছি যে কেরানীগঞ্জের প্রত্যেকটি প্রতিবন্ধী মেয়েদেরকে আমরা ইনশাআল্লাহ একটি করে সেলাই মেশিন দেওয়ার জন্য আমরা একটি উদ্যোগ গ্রহণ করছি, যে আল্লাহ পাক যে আমাদেরকে সামনে করার তৌফিক দেয়। হ্যাঁ, সরকারের কাছে এবং আমাদের এলাকাবাসী যারা বিদ্যমান সমাজসেবক, রাজনীতিবিদ, প্রত্যেকের কাছে আবেদন যে আমাদের সংস্থার দিকে একটু নজর রাখার জন্য। আর যখন আমাদের এই অবহেলিত মানুষের দিকে যে মানুষটি নজর রাখবে, তাহলেই তার মানবিক পরিচয়টা দিবে। আর মানবিক পরিচয় দিলে তার যে মানবাধিকারের যে কথাগুলো আছে, এই কথাগুলো ফুটে উঠবে, এটা আমরা প্রত্যাশা করি। আমাদের সাথে এই আপা নতুনভাবে জয়েন করেছে, আপনার পরিচয়টা যদি একটু জানতাম। আমার নাম হচ্ছে মুসাম্মদ মিতু আক্তার। মিতু আক্তার, আপনার কথা আমরা শুনেছি। আসলে আপনার সময়ের কারণে আপনার সাথে কথা বলতে পারিনি। এই যে আমি যেটা এই আলোচনায় জানলাম যে আপনি এই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন, বিভিন্ন সময় তাদের অ্যাওয়ারনেস যে কাজগুলো, এই কাজগুলো আপনি করছেন, কেন করছেন? এবং আসলে এইটার মধ্যে ভালোবাসা জড়িত আছে, এটা নো ডাউট অ্যাবাউট ইট। আমরা চাচ্ছি এই ভালোবাসাটার উৎপত্তি কোথায়, আর এদের কি করলে আর একটু ভালো কাজ করা সম্ভব, সরকারি কী অনুদান পেলে আর কি সহযোগিতা পেলে এই বাচ্চাগুলোকে আমরা সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ আপনাকে। কারণ আসলে কি মানব সেবার উপরে কোনো সেবা হয় না। আর বিশেষ করে আমাদের সমাজে যে প্রতিবন্ধী বাচ্চা, প্রত্যেক বাবা মা ভাবে যে আমার একটা বোঝা স্বরূপ। তা আমরা এমন একটা জিনিস করতে চাই বাচ্চাদের জন্য, প্রত্যেকটা ফ্যামিলি যেন এই কল্পনাটা যেন না করতে পারে যে আমার বাচ্চা সমাজের জন্য অবহেলিত বা বোঝা স্বরূপ। কারণ আমাদের প্রতিবন্ধী এমনও ব্রেন বাচ্চারা আছে, যেমন আমি বিশেষ করে এই ভার যে উদ্যোগটা আমি দেখলে মানে তার কাছে হার মানি। একটা সুস্থ মানুষ এত এইরকম চিন্তা ভাবনা করে না, ঠিক আছে? তো আমি ওই দিক থেকে বলতে চাই, মানবিক দিক থেকে মানব সেবা হচ্ছে সবচেয়ে বড় সেবা, বড় ধর্ম। আমরা এইটা কিন্তু মানতে হবে। তো এই জন্যই চাই যে এদের অনেক চাওয়া থাকে, অনেক আবেগ থাকে, এদেরকে ভালোবাসা দিতে হবে, এদের জন্য ভালো কিছু করতে হবে। এই জন্য আমি চাই যে বর্তমান যে সরকার আছে, আমরা যে কেরানীগঞ্জ থেকে আলহাজ আমানুল্লাহ আমান সাহেব আছেন যিনি, ওনার মাধ্যমে বা চাইতেছি যে এখানে আমরা একটা প্রতিবন্ধী স্কুল যেন গড়ে ওঠে, যে স্কুলের মাধ্যমে একটা প্রতিবন্ধী বাচ্চা স্বাবলম্বী হবে। শুধু পড়াশোনায় না, এখানে যত ধরনের কাজ আছে যে আমার মেধার উপরে ডিপেন্ড করবে যে বাচ্চাটা কোন কাজটা করতে পারবে, আমরা সেই কাজের উপরই তারে তৈরি করতে চাই। এবং এটা আমাদের ভালোবাসা প্লাস শ্রম, এই দুইটা জিনিস আমাদের অ্যাড করতে হবে। পাশাপাশি আমাদের সরকারের কাছ থেকে যে অনুদানটা আসে সেটা যেন আমরা মানে কাজে লাগাইতে পারি, এটাই হলো আমার কথা, মূল উদ্দেশ্য এবং মূল কথা। যেন আমার সমাজে যেন এই প্রতিবন্ধী বাচ্চারা যেন অবহেলিত না হয়, কারো কাছে বোঝা হয়ে যেন না যায় বাবা মার কাছে। যাচ্ছি তাদের নিয়ে যেন বাবা মা টেনশন না করে যে আমার দুইটা ছেলে অসুস্থ, এই কথাটা যেন না ভাবে। আপা যেটা বললেন সেটা হলো আসলে প্রতিনিয়ত এদের সাথে আমরা প্রত্যেক মানুষের সাথে ভালো ব্যবহার করুন, কিন্তু এক্সট্রা একটা ভালোবাসা এই প্রতিবন্ধী যারা আছে
তাদের সাথে দিতে হবে, এটাই আপার উদ্দেশ্য। আসলে আপার কান্নাটা জায়েজ, কারণ আপা এই লোকদের সাথে, এই প্রতিবন্ধীদের সাথে দীর্ঘ সময় কাটিয়েছে এবং এই জায়গাটাকেই সে একদম সচক্ষে অনুধাবন করেছে। আমরাও এই অনুষ্ঠানের মাধ্যমে এদের সাথে সম্পৃক্ত হতে চাই, এদের সাথে কথা বলতে চাই, এদের সাথে ভালো ব্যবহার করতে চাই, সমাজের সম্পদ হিসেবে আমরা ব্যবহার করব। আমরা কথা বলতে চাচ্ছি, আপা যাকে উদাহরণ হিসেবে দিল তার সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছেন? আপনার নাম কি ভাই? আমার নাম হলো রবিকুল ইসলাম। আপনি আপনি একজন প্রতিবন্ধী হিসেবে দাবি করেন, আপনি কি আসলেই প্রতিবন্ধী? না, আমি নিজে আসলে কি প্রতিবন্ধী সবাই বলে, কিন্তু আমি এই সংস্থান থেকে ভাবতে পারছি যে এই সংস্থা নিয়ে কাজ করে সাধারণত যে প্রতিবন্ধীরা আছে তাদের সাথে আমি মিশে বুঝতে পারছি যে না, আসলেই প্রতিবন্ধীরা অনেক কিছু করতে পারে। সেটা উদাহরণ আমি নিজে, কেননা এই সংস্থানের মাধ্যমে আমি এই শিক্ষক হিসাবে যেটা বলি সেটাই, যে কিছু ছাত্র আছে আমি পড়াই ওদের নিয়ে খোলা মাঠে, কিন্তু ওই রকম পরিবেশ আমি এখনও তৈরি করতে পারি নাই। যে এই সংস্থানে অনেক বলছি যে এখন আমাদের সদস্য সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু আমাদের কিছু একটা করার দরকার, কিন্তু আমরা পারতাছি না আর্থিক অসুবিধার কারণে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়াতে আমরা খোঁজ নিছি, কিন্তু পাচ্ছি না এটা করতে। সামাজিকভাবে আপনি আসলে কতটা সাপোর্ট পেয়েছেন? সামাজিকভাবে যদি আপনার বলি, এই 4 বছর তো এই সংস্থার 4 বছর অতিবাহিত হয়েছে। এই 4 বছর অতিবাহিত হওয়ার পরে এই আমাদের সমাজে তো আসলে চেয়ারম্যান মেম্বার অনেকেই আছে, তাদের কাছে আপনি কতটা সহযোগিতা পেয়েছেন? এটা সহায়তা বলতে কি, আমি যে যখন এই বিষয়টা নিয়ে সভাপতি সাহেবের সাথে আলোচনা করলাম, সেটা হলো আমরা বিগত সরকার আমলে মেম্বার চেয়ারম্যানের কাছে অনেক করছি, আবেদন জানাইছিলাম, কোনো সাহায্য সহযোগিতা পাইনি। আমরা একটা এখানে মাদ্রাসায় গেছিলাম, ওইখান থেকে আমরা কিছু সাহায্য সহযোগিতা পেতাম। তারপরে এমন শিল্পপতি কি এমনি একজন ব্যক্তি ছিল মনির হোসেন ব্যাপারী কানারচরের, উনিও কিছু সাহায্য করছে গত বছরে, সেইখান থেকে আমাদের কিছু অনুদান দিয়েছিলাম। তারপরে আমাদের প্রধান পরিচালক যে আমানুল্লাহ আমান সাহেব, সে আমাদের প্রতি বছরই কিছু দেয়, ওইখান থেকে আমরা যা পারি প্রতিবন্ধীদের দিয়ে থাকি। এই প্রতিবন্ধীদের সম্পদ হিসেবে দেখতে চাই, বোঝা হিসেবে নয়। এই জায়গাটাকে যদি আমরা সবাই অনুধাবন করতে পারি, তাহলেই পাবো সুন্দর পৃথিবী, নান্দনিক সমাজ, স্বপ্নের সোনার বাংলাদেশ, যেখানে আমরা গর্ব করে বলতে পারবো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভালোবাসা দিয়ে এই গ্রামকে, এই এলাকাকে, এই কেরানীগঞ্জকে আমরা গড়তে পারবো। শুধু দর্শক মণ্ডলী, আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখানে যারা অ্যাওয়ারনেস করতেছে, এই সংস্থাটাকে যারা চালিয়ে নিয়ে যাচ্ছে, তারা হলো এই আমাদের শাহিন আলম ভাই এবং এই মনির ভাই, এবং এদের যারা সহযোগিতা করতে পারবে, আমার মনে হয় পরকালেও তারা একটা ভালো কাজ করতে পারবে বলে আমি মনে করছি। অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানার বাকি আছে। শুধু দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। শিকড়কে জানতে রে বন্ধু, খোলো আপন জানালা, শিকড়কে